প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কনজাম্পশন ফাংশনের সর্বশেষ ক্লাস করব। ইতিপূর্বে আমরা 5টি ক্লাস করেছি। এটি হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আমরা প্রথমে আজকের এই ক্লাসে প্রমাণ করার চেষ্টা করব এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1, অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা এই দুটোর সমষ্টি হচ্ছে 1। গত ক্লাসে আমরা প্রমাণ করেছি গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা এই দুটির সমষ্টি 1। আজকে আলোচনা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এই দুটোর সমষ্টি হচ্ছে 1। আমরা প্রথমে একটা চিত্র আমরা এঁকেছি। এই চিত্রের দুটি অংশ। উপরের অংশে ভোগরেখা অঙ্কন করা হয়েছে এবং দ্বিতীয় অংশে সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে। ইতিপূর্বে ভোগরেখা হতে কিভাবে সঞ্চয় রেখা অঙ্কন করা যায় সেটা আমরা আলোচনা করেছি। অতএব এই চিত্রটা আমাদের কাছে পূর্বের ক্লাস করলে ক্লিয়ার থাকার কথা। এইটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই ভোগরেখা। এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। ও ওয়াই নট আই এ ভোগরেখা অনুযায়ী ভোগ হচ্ছে ই নট ওয়াই নট। ফলে ও ওয়াই নট আই এ ভোগ ই নট ওয়াই নট দুইটা পরস্পর সমান, যেহেতু ই নটটা 45 ডিগ্রি রেখার উপর অবস্থিত। আই ভোগ সমান হওয়ার কারণে ও ওয়াই নট আই এ সঞ্চয় 0, অত সঞ্চয় রেখাটা ওয়াই নট বিন্দু দিয়ে যাবে। আর যেহেতু স্বয়ংভূত ভোগ এ নট, এখানে আই শূন্য অবস্থায় সঞ্চয় মাইনাস এ নট। এখানে এ দিয়েছি তো এ নট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এ, অত এখানে সঞ্চয় হচ্ছে কত মাইনাস এ। এরপর ও ওয়াই ওয়ান আই এ ভোগ রেখা অনুযায়ী ভোগ হচ্ছে ই1 ওয়াই1। 45 ডিগ্রি রেখা অনুযায়ী ও ওয়াই1 আই আর ই2 ওয়াই1 পরস্পর সমান। তাহলে ও ওয়াই1 যে কথা, ই2 ওয়াই1 একই কথা। ভোগ হচ্ছে ই1 ওয়াই1, তাহলে সঞ্চয় ই1 ই2। অর্থাৎ নিচের চিত্রে ও ওয়াই1 আই এ সঞ্চয় ই1 ই2 সমান করে f1 y1 কেটে নিলাম। আমরা ইতিপূর্বে বলেছি যে এই 45 ডিগ্রি রেখার ভোগ রেখার পার্থক্য হচ্ছে সঞ্চয়ের পরিমাণ। আবারও বলছি, 45 ডিগ্রি রেখা এবং ভোগ রেখার পার্থক্য হচ্ছে ই2 ই1, এটা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ। অর্থাৎ সঞ্চয় f1 y1 যে কথা, ই2 y1 একই কথা। আমরা যখন প্রান্তিক ভোগ প্রবণতা বের করব তখন আমরা সূত্র হিসাবে ইউজ করব এমপিসি ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই। আর প্রান্তিক সঞ্চয় প্রবণতার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব ডেল এস বাই ডেল ওয়াই। অর্থাৎ ভোগের পরিবর্তন আয়ের পরিবর্তন অনুপাত, আর প্রান্তিক সঞ্চয় হচ্ছে সঞ্চয়ের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত। এখন আমরা সেই পরিবর্তন বের করার চেষ্টা করব। আমাদের উপরের চিত্রে আয় ও আই নট, এখানে আয় ধরেছি, এখানে ভোগ ধরেছি, এখানে সঞ্চয় ধরেছি।
আয় কত, ও ওয়াই নট। ও ওয়াই নট আয়ে ভোগের পরিমাণ হচ্ছে ভোগ রেখা অনুযায়ী ই নট ওয়াই নট। নিচের চিত্রে ও ওয়াই নট আয়ে সঞ্চয় হচ্ছে কত, এই বিন্দুতে লম্বকে সঞ্চয় ধরেছি, এটা ঠিক ভূমি বরাবর, সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 0। এখন আমি দেখব আয় বৃদ্ধি পেয়ে কত হয়েছে, ও ওয়াই ওয়ান। ও ওয়াই ওয়ান আয়ে ভোগের পরিমাণ হচ্ছে ই ওয়ান ওয়াই ওয়ান, ভোগ রেখা অনুযায়ী কত, ই ওয়ান ওয়াই ওয়ান। তাহলে আমি কত লিখবো এখানে, ই ওয়ান ওয়াই ওয়ান। সঞ্চয়ের পরিমাণ হচ্ছে ও ওয়াই ওয়ান আয়ে এফ ওয়ান ওয়াই ওয়ান। ও ওয়াই ওয়ান আয়ে সঞ্চয় রেখা অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ এফ ওয়ান ওয়াই ওয়ান। আর এই এফ ওয়ান ওয়াই ওয়ান যে কথা, অঙ্কন অনুসারে ই টু ই ওয়ান একই কথা, কারণ 45 ডিগ্রি রেখার ভোগ রেখার পার্থক্য হচ্ছে সঞ্চয়। এফ ওয়ান ওয়াই ওয়ান যে কথা, অঙ্কন অনুসারে ই টু ই ওয়ান একই কথা। এখন প্রথমে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা আমরা বের করব। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে হলে আমরা প্রথমে আয়ের পরিবর্তন বার করব। এটা প্রান্তিক ভোগ প্রবণতায় কাজে লাগবে, সঞ্চয় প্রবণতাতেও প্রান্তিক সঞ্চয় প্রবণতায় কাজে লাগবে। আয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন, আয় কত ছিল, প্রাথমিক আয় ও ওয়াই নট, পরবর্তী আয় ও ওয়াই ওয়ান। তাহলে ও ওয়াই ওয়ান থেকে বাদ দিতে হবে ও ওয়াই নট, সমান ও ওয়াই ওয়ান থেকে বাদ দিতে হবে ও ওয়াই ওয়ান থেকে বাদ দিতে হবে ও ওয়াই নট। আবার বলছি, ও ওয়াই ওয়ান থেকে বাদ দিতে হবে ও ওয়াই নট। থাকে কত, ওয়াই নট ওয়াই ওয়ান। ওয়াই নট ওয়াই ওয়ান, ওয়াই নট ওয়াই ওয়ান, ওয়াই নট ওয়াই ওয়ান। ওয়াই নট ওয়াই ওয়ান যে কথা, ই নট ই থ্রি একই কথা। ই নট ই থ্রি, ই নট ই থ্রি একই কথা। ওয়াই নট ওয়াই ওয়ান যে কথা, ই নট ই থ্রি একই কথা। আমরা আয়ের পরিবর্তন বের করেছি। এখন আমরা বার করব ভোগের পরিবর্তন। ভোগের পরিবর্তন ডেল সি সমান, আবার প্রাথমিক ভোগ কত ছিল, ই নট ওয়াই নট, পরবর্তী ভোগ হচ্ছে ই ওয়ান ওয়াই ওয়ান। তাহলে আমি কি করব, ই ওয়ান ওয়াই ওয়ান থেকে বিয়োগ দেব ই নট ওয়াই নট। ই ওয়ান ওয়াই ওয়ান থেকে বিয়োগ দেব ই নট ওয়াই নট, বিয়োগ দেব ই ওয়ান ওয়াই ওয়ান থেকে বিয়োগ দেব ই নট ওয়াই নট। ই নট ওয়াই নট যে কথা, ই থ্রি ওয়াই ওয়ান কি একই কথা। তাহলে ই ওয়ান ওয়াই ওয়ান থেকে ই নট ওয়াই নট বিয়োগ দেওয়া যায় কথা, এ থ্রি ওয়াই ওয়ান বিয়োগ দেওয়া একই কথা। থাকে কত, ই ওয়ান ই থ্রি, ই ওয়ান ই থ্রি। এটা হচ্ছে কার পরিবর্তন, ভোগের পরিবর্তন হচ্ছে ই ওয়ান ই থ্রি। এখন আমি বার করব সঞ্চয়ের পরিবর্তন। আমার ও ওয়াই নট আয়ে সঞ্চয় 0, ও ওয়াই নট আয়ে সঞ্চয় কত, 0। এই যে ও ওয়াই নট আয়ে সঞ্চয় 0। ও ওয়াই ওয়ান আয়ে সঞ্চয় হচ্ছে এফ ওয়ান ওয়াই ওয়ান বা ই টু ওয়াই ওয়ান। তাহলে সঞ্চয়ের পরিবর্তনটা কত,
E2 U1 থেকে কত বাদ দেব 0 সমান কত থাকে E2 U1। তাহলে আমরা সঞ্চয়ের পরিবর্তন আমরা পেয়ে গেলাম। এখন আমরা এমপিসি প্লাস এমপিএস এর মান বার করব। এমপিসি প্লাস এমপিএস সমান, এমপিসি হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই যোগ এমপিএস হচ্ছে ডেল এস বাই ডেল ওয়াই। এখন ডেল সি বাই ডেল ওয়াই আমি এই অংশটা এখন আমি একটু মুছে ফেলতে পারি। এই যে ডেল সি বাই ডেল ওয়াই, আমি ডেল সির মান কত বের করেছি E1 E3, আর ডেল ওয়াই এর মান আমি বের করেছি কত E0 E3। খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ডেল এস এর মান আমি বের করেছি E2 E1, আর ডেল ওয়াই এর মান তো বের করেছি কত E0 E3। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ডেল সি বাই ডেল ওয়াই, ডেল সি বাই ডেল ওয়াই, ডেল সির মানটা কত এই যে E1 E3 লিখেছি, ডেল ওয়াই এর মানটা কত E0 E3 লিখেছি, প্লাস ডেল এস এর মানটা কত E2 E1 লেখা হয়েছে, ডেল ওয়াই এর মানটা কত E0 E3 লেখা হয়েছে, অর্থাৎ এমপিসি প্লাস এমপিএস। এখন আমি এটা আবার একটু মুছতেছি। এখানে লসাগু কত E0 E3, লসাগু হচ্ছে E0 E3, অর্থাৎ E1 E3 যা আছে তাই থাকবে, লসাগু হর আর লসাগু সেম। এখানে E2 E1 যা আছে কি তাই থাকবে, লসাগু E0 E3 অর্থাৎ E1 E3 প্লাস E2 E1। এখন আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করি, উপরে E0 E3, E1 E3 এটার সাথে যোগ হচ্ছে কত E2 E1, লক্ষ্য করা দরকার। E1 E3 যোগ হচ্ছে কে E2 E1, এই যে E2 E1, তাহলে E1 E3 এর সাথে E2 E1 যোগ হলে রেজাল্ট আসতেছে E2 E3, কত আসতেছে E2 E3 সমান 1, কারণ যেহেতু E0 E3 equal to E2 E3, E0 E3 equal to E0 E3 আর E2 E3 পরস্পর সমান, এই E0 E3 আর E2 E3 পরস্পর সমান, অর্থাৎ এটা 7 হলে এটাও 7, এটা 6 হলে এটা 6, কাটাকাটি গিয়ে কত হয়েছে 1। কেন সমান? অর্থাৎ আমি বলতে চাচ্ছি E0 E3 আর E2 E3 পরস্পর সমান। কেন সমান? এইটা 45 ডিগ্রি রেখা, অর্থাৎ এইটাও কত 45 ডিগ্রি। তো এইটা যদি 45 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি এই ভূমি আর লম্ব পরস্পর কি সমান। 45 ডিগ্রি রেখা হলে এই যে ভূমি আর লম্ব সমান, ঠিক এইটা 45 ডিগ্রি হলে এই ভূমি আর লম্ব সমান, অর্থাৎ E0 E3 E2 E3 পরস্পর কি E2 E3 E0 E3 পরস্পর সমান, কাটাকাটি গিয়ে কত হয়েছে 1 হয়েছে। অতএব প্রমাণিত হলো
প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এই দুটোর সমষ্টি হচ্ছে 1। এই জন্য প্রথমে আমাকে প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে হবে। এই কারণে দুটো আয় বিবেচনা করতে হবে, একটা OY0 আর একটা OY1। OY0 আয়ে আমাকে ভোগ বের করতে হবে ভোগ রেখা অনুযায়ী, OY1 আয়ে ভোগ বের করতে হবে ভোগ রেখা অনুযায়ী। একেবারে সঞ্চয় বের করতে হবে সঞ্চয় রেখা অনুযায়ী। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আয়ের পরিবর্তন বার করতে হবে। যেমন আমার আয়ের পরিবর্তন হচ্ছে কত, Y0 Y1 সমান E0 E3। আমাকে বার করতে হবে ভোগের পরিবর্তন। ভোগের পরিবর্তনটা কত, আগে ভোগ এখানে ছিল, এখন হয়ে গেছে এতটুকু, তাহলে ভোগ কতটুকু বাড়ছে, E1 E3, এটা ভোগের পরিবর্তন। আমাকে বার করতে হবে সঞ্চয়ের পরিবর্তন। আগে সঞ্চয় কত ছিল, 0, এখন কত, F1 Y1। F1 Y1 যা কথা উপরের চিত্রে এই কি যেন বলে, E2 E1 কি একই কথা। এখন আমি আমার এই যে MPC প্লাস MPS ইকুয়াল টু এত বাই ডেল সি বাই ডেল ওয়াই প্লাস ডেল এস বাই ডেল ওয়াই মানগুলো বসিয়ে সরল করলে এক পর্যায়ে আমি পাবো E2 E3 বাই E0 E3। যেহেতু এটা 45 ডিগ্রি রেখা, সো ভূমি আর লম্ব পরস্পর সমান, কাটাকাটি গিয়ে প্রান্তিক ভোগ প্রবণতার প্রান্তিক সঞ্চয় প্রবণতার সমষ্টি 1 বেরিয়েছে। এখন যদি আমাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে 0.90, প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত? তা আমি জানি প্রান্তিক ভোগ প্রবণতার প্রান্তিক সঞ্চয় প্রবণতার সমষ্টি হচ্ছে 1। প্রান্তিক ভোগ প্রবণতা যদি 0.90 হয়, তাহলে 1 থেকে 0.90 বাদ দিলে থাকে 0.10। এই 0.10 হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এখন আমরা বীজগাণিতিক সমীকরণ হতে প্রমাণ করার চেষ্টা করব MPC প্লাস MPS ইকুয়াল টু 1। প্রথমে আমি ভোগ অপেক্ষক লিখব C ইকুয়াল টু A প্লাস BY। এখান থেকে প্রান্তিক ভোগ প্রবণতা MPC ইকুয়াল টু কনজাম্পশনকে যদি আমি আয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো, ওয়াই সাপেক্ষে করলে 0, এই যে বি। সঞ্চয় অপেক্ষক S ইকুয়াল টু মাইনাস A প্লাস 1 মাইনাস BY আমরা অনেকবার বের করেছি। সুতরাং প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত হবে, MPS ইকুয়াল টু, আমরা সেভিংসকে কার সাপেক্ষে অন্তর্কলন করব, আয়ের সাপেক্ষে 0, এখানে ওয়াইটা 1 হয়ে যাবে, থাকে কত 1 মাইনাস বি। এখন MPC প্লাস MPS, আমাদের MPC হচ্ছে কত, বি যোগ MPS, MPS এর মানটা হচ্ছে 1 মাইনাস বি। সুতরাং MPC যোগ MPS ইকুয়াল টু প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, থাকে কত 1। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এদের সমষ্টি হচ্ছে 1 সমান। এখন আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কুজনেস পাজল। কুজনেস পাজল, কুজনেস পাজলটা কি? সাইমন কুজনেস উনি 1946 সালে ভোগ সংক্রান্ত কিছু তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে দেখান যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ভিতরে পার্থক্য রয়েছে। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে ভোগ এবং আয়ের ভিতরে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান
এবং গড় ভোগ প্রবণতার মানটা প্রান্তিক ভোগ প্রবণতা হতে বেশি হয়। কিন্তু দীর্ঘকালীন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে ভোগ এবং আয়ের অনুপাত মধ্যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাতটা স্থির এবং গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতার মান সমান হয়। এই যে একটা তথ্য বলছে যে ভোগ এবং আয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান, আবার সাইমন কুজনেটসের গবেষণা বলছে ভোগ এবং আয়ের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। আবার আরেকটা তথ্য বলছে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়, সাইমন কুজনেটসের গবেষণা বলছে এপিসি ইকুয়াল টু এমপিসি হয়। এই যে সাইমন কুজনেটসের গবেষণার সাথে যে পার্থক্য, এইটাই ভোগ সংক্রান্ত কুজনেটস পাজল বা কুজনেটস ধাঁধা নামে পরিচিত। 1929 হতে 1941 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে 1929 হতে 1941 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ প্রায় 12 বছরের তথ্য নিয়ে একটি ভোগ অপেক্ষক প্রাক্কলন করা হয়। এটা হচ্ছে সি ইকুয়াল টু 47.6 প্লাস 0.73 YD, অর্থাৎ ভোগ অপেক্ষকটা হচ্ছে যে 47.6 প্লাস 0.73 YD। এই ভোগ অপেক্ষকে থেকে যদি আমরা গড় ভোগ প্রবণতা বার করি এপিসি, তাহলে সেটা হবে সি বাই ওয়াইডি সমান 47.6 বাই ওয়াইডি প্লাস 0.73। ওয়াইডি দ্বারা ভাগ করেছি, এটা নিচে ওয়াইডি থাকবে আর এটা নিচে ওয়াইডি থাকলে কাটাকাটি যাবে 0.73। এবং দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ব্যয়তব্য আয় বাড়ে অথবা ওয়াইডি যদি বাড়ে, তাহলে এটা কমে যাবে। ফলে এই পুরা মানটা, এটা কমে যাওয়া মানে কি, এপিসি কমে যাওয়া, গড় ভোগ প্রবণতা কমে যাওয়া, অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাতটা কমে যাওয়া। এই যে আয় বাড়লে ভোগ এবং আয়ের অনুপাতটা কমে যায়, গড় ভোগ প্রবণতা কমে যায়। এটাকে বলা হয় অআনুপাতিক সম্পর্ক, যেটা আমরা অনেক আগে আলোচনা করেছি। আবার প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসির মানটা হচ্ছে এখানে ডিসি বাই ডিওয়াইডি, ওয়াইডির সাথে অন্তর্করণ করলে কত, 0.73 2 নম্বর। 1 আর 2 যদি আমরা তুলনা করি, 2 জায়গাতে 0.73 আছে, কিন্তু একে এইটা এক্সট্রা আছে, অর্থাৎ ডেফিনেটলি এমপিসির চেয়ে কে বড়, এপিসি বড়, এপিসি গ্রেটার দেন এমপিসি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 1929 সাল থেকে 1941 সাল পর্যন্ত ভোগ সংক্রান্ত যে তথ্য উপাত্ত আছে, সেটা দ্বারা যে ভোগ অপেক্ষক প্রাক্কলন করা হয়েছে সি ইকুয়াল টু 47.6 প্লাস 0.73 ওয়াইডি, সেটা হতে দেখা যায় যে
আয় বৃদ্ধি পেলে গড়ভোগ প্রবণতা হ্রাস পায়, অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাত হ্রাস পায়, অর্থাৎ ভোগ এবং আয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। ভোগ এবং আয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। এবং এপিসি মান হচ্ছে এই +0.73, এমপিসি অনলি 0.73, মানে এমপিসির চেয়ে কে বড়? এপিসি গ্রেটার দেন এমপিসি বড়। অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ তথ্য আসে, একটা হচ্ছে ভোগ এবং আয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান এবং এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। সাইমন কুজনেটস তিনি 1946 সালে দীর্ঘকালীন তথ্য উপাত্তর ভিত্তিতে একটা ভোগ অপেক্ষক প্রাক্কলন করেন। দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে এক্ষেত্রে আমি দিচ্ছি সময় পরিধি, আর এটা হচ্ছে ভোগ অপেক্ষক। সময় পরিধি, ভোগ অপেক্ষক। আমি সাইমন কুজনেটসের গবেষণালব্ধ তথ্যটা প্রকাশ করছি। প্রথম হচ্ছে 1869 থেকে 1898। 1898, অর্থাৎ 1869 থেকে 1898 সময় যে তথ্যপাত্র আছে এটা কালেকশন করি। উনি যে ভোগ অপেক্ষক বের করেছেন এটা হচ্ছে 0.867 YD। 0.867 YD, অর্থাৎ স্বয়ংভূত ভোগের অস্তিত্ব নাই। 0.867 YD 1869 হতে 1898 সালের তথ্য কালেকশন করে পেয়েছেন। এগুলো অবশ্য প্রাইমারি তথ্য না, এগুলো সেকেন্ডারি তথ্য। পরিসংখ্যান বিভাগ থেকে এগুলো কালেকশন করে উনি এটা বের করেছেন। এরপর 1884 হতে 1913, 1884 হতে 1913, অর্থাৎ দীর্ঘকালীন পদ্ধতিতে উনি ডাটা কালেকশন করেছেন। এখন যে ভোগ একক পেয়েছেন এটা 0.867 YD, অর্থাৎ 0.867 YD একই। এরপর 1904 থেকে 1933, 1904 থেকে 1933 সাল পর্যন্ত তথ্য কালেকশন করে যে ভোগ অপেক্ষক পেয়েছেন 0.879 YD। আমরা একই ধরতে পারি। 1869 থেকে 1894 সালের যে তথ্য সেটার ভিত্তিতে যে ভোগ অপেক্ষক উনি বের করেছেন সেটা হচ্ছে 1898 সাল পর্যন্ত সি = 0.86 YD। 1884 হতে 1913 হতে তথ্যটি যে ভোগ অপেক্ষক বের করেছেন সেটা হচ্ছে 0.86 YD। 1904 থেকে 1933 সাল পর্যন্ত যে তথ্যগুলো কালেকশন করেছেন সেখান থেকে ভোগ অপেক্ষক পেয়েছেন 0.879 YD। শুরুটা 1869, শেষ 1933, প্রায় 64 বছরের তথ্য। কত বছরের? 64 বছরের তথ্য কালেকশন করে তিনি যে ভোগ অপেক্ষকগুলো বের করেছেন এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে স্বয়ংভূত ভোগ 1929 সাল থেকে 1941 সালের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যে ভোগ অপেক্ষক বের করা হয়েছে সেখানে যে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব ছিল, সাইমন কুজনেটসের ভোগ অপেক্ষকে এই স্বয়ংভূত ভোগের কোনো অস্তিত্ব নেই। যেটা আছে প্ররোচিত ভোগ। আমরা ভোগের প্রথম ক্লাসে আলোচনা করেছি যে ভোগ দুটো অংশে বিভক্ত, একটা স্বয়ংভূত ভোগ আর একটা প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগের অস্তিত্ব রয়েছে 0.867 YD, 867 আর 879। তাহলে 867 মানে কি? 87। তাহলে আমরা তিনোটাই সেম ধরতে পারি।
এখন আমরা যদি সাইমন কুজনেটসের তত্ত্বগুলোকে যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পারবো যে এখানে গড়ভোগ প্রবণতা এপিসি মানে C/YD হচ্ছে, অর্থাৎ ভোগকে যদি আমি আয় দ্বারা ভাগ করি কত হচ্ছে 0.867 বেতব আয় দ্বারা যদি ভাগ করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, কত এখানে 0.879 আমরা 0.867 ধরে নিতে পারি। অর্থাৎ সাইমন কুজনেটসের থেকে যে আমরা ভোগ অপেক্ষক পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে গড় ভোগ প্রবণতা স্থির, মানে ভোগ এবং আয়ের অনুপাত স্থির, অর্থাৎ ভোগ এবং আয়ের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। তাহলে যুক্তরাষ্ট্রের 1929 হতে 1941 সালের তথ্যের ভিত্তিতে যে ভোগ অপেক্ষক পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ভোগ এবং আয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। আর সাইমন কুজনেটসের তথ্য গবেষণা ভিত্তিক ভোগ অপেক্ষক বলছে আয় এবং ভোগের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। এই যে সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্য, এটাই অর্থনীতিতে ভোগ সংক্রান্ত কুজনেটস ধাঁধা বা কুজনেটস পাজল নামে পরিচিত। আরেকটা পয়েন্ট হচ্ছে যে সাইমন কুজনেটসের যদি আমি প্রান্তিক ভোগ প্রবণতা যদি বের করি তাহলে সেটা আমি পাবো 0.867, কারণ আপনি সিকে যদি ওয়াইডির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, সিকে যদি কার সাপেক্ষে ওয়াইডির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন অর্থাৎ ডিসি বাই কত ডিওয়াইডি, তাহলে এটা 1 হয়ে যাবে, থাকে কত 0.867। অর্থাৎ সাইমন কুজনেটসের তথ্যে এপিসি সমান এমপিসি, এর মানে দাঁড়ালো গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা পরস্পর সমান। কিন্তু যুক্তরাষ্ট্রের 1929 সাল হতে 1941 সালের তথ্যভিত্তিক যে ভোগ অপেক্ষক বের করা হয়েছে সেখানে আমরা দেখেছি গড় ভোগ প্রবণতার মান প্রান্তিক ভোগ প্রবণতা হতে বেশি হয়, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। কিন্তু সাইমন কুজনেটস দেখিয়েছেন গড় ভোগ প্রবণতার মান এবং প্রান্তিক ভোগ প্রবণতার মান পরস্পর সমান হয়, অর্থাৎ এপিসি ইকুয়াল টু এমপিসি হয়। এখানেও একটা মৌলিক পার্থক্য। এইভাবে 1929 থেকে 1941 সালে তথ্যপত্র ভিত্তিক যুক্তরাষ্ট্রে যে ভোগ অপেক্ষক প্রাক্কলন করা হয়েছে সেটার সাথে সাইমন কুজনেটসের গবেষণার থেকে যে ফলাফল এসেছে, এদের ভিতরে যে পার্থক্য বিপরীতধর্মী বক্তব্য, এটাই অর্থনীতিতে কুজনেটস পাজল নামে পরিচিত। তাহলে কুজনেটস পাজলটাকে আমি এভাবেই বলতে পারি যে স্বল্পকালে ভোগ এবং আয়ের ভিতরে বলা হয়েছে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান, আর কুজনেটস সাইমন কুজনেটসের দীর্ঘকালীন তথ্য দেখাচ্ছে ভোগ এবং আয়ের ভিতরে সমানুপাতিক বা আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি, কিন্তু কুজনেটসের ফলাফল দেখাচ্ছে দীর্ঘকালে এপিসি ইকুয়াল টু এমপিসি। এই যে বিপরীতধর্মী বক্তব্য, এটাই কুজনেটস পাজল নামে পরিচিত। এখন কেন স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে এই ধরনের পার্থক্য দেখা যায়, তার কারণগুলো বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড ম্যানার্ড কেইন্স উনি ব্যাখ্যা করতে না পারলেও পরবর্তীতে এটা ব্যাখ্যা করেছেন।
জেমস ডুসেনবেরি তার রিলেটিভ ইনকাম হাইপোথিসিসের মাধ্যমে, মিল্টন ফ্রিডম্যান তার পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মাধ্যমে, অ্যান্ড্রু মডিগ্লিয়ানি তাদের লাইফ সাইকেল হাইপোথিসিসের মাধ্যমে। অর্থাৎ কেন এই অসামঞ্জস্যটার সৃষ্টি হয়েছে তার কারণগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। এই তিনটি তত্ত্বগুলো আমাদের ফার্স্ট ইয়ারে নেই, এটা থার্ড ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সের সিলেবাসে আছে। সেটা যখন আমি থার্ড ইয়ারে আলোচনা করব তখন এগুলো আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট ইয়ারের ভূখসংগত সিলেবাসের মোটামুটি আমরা প্রায় সব কিছু আলোচনা করেছি। হয়তো বলা যেতে পারে যে কেইন্সের মনস্তাত্ত্বিক বিধি আলোচনা হয় নাই। আসলে কেইন্সের মনস্তাত্ত্বিক বিধিও আমরা আলোচনা করে ফেলেছি, কারণ আমাদের আলোচনার ভিতরে আছে যে প্রান্তিক ভোগ প্রবণতার মানটা শূন্যের চেয়ে বড় হয়, একের চেয়ে ছোট হয়। এর কারণগুলো আমরা ব্যাখ্যা করেছি এপিসি গ্রেটার দেন এমপিসি স্বল্পকালে। এগুলোই হচ্ছে কেইন্সের মনস্তাত্ত্বিক বিধি, এগুলোই হচ্ছে কেইন্সের পরমায় উপসিদ্ধান্ত। তাহলে আমরা ফার্স্ট ইয়ারের ইতিমধ্যে দুটো অধ্যায় আমরা শেষ করেছি, একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম আর একটা হচ্ছে কনজামশন ফাংশন। আমরা নেক্সট আলোচনা করব ইনভেস্টমেন্ট, বিনিয়োগ নিয়ে। পরবর্তী ক্লাসে আসার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।